এই সংক্ষিপ্ত সারটি দ্য ফক্স মাইন্ডসেট বইটি সম্পর্কে। এই বই আপনি শিখবেন কিভাবে শিয়ালের মতো ধূর্ত ও বুদ্ধিমান হয়ে জীবনের যে কোনো পরিস্থিতিতে মানিয়ে নিতে হয়, কিভাবে নিজের সীমাবদ্ধতাকে শক্তিতে পরিণত করতে হয়, আর কিভাবে ব্যর্থতাকে কাজে লাগিয়ে জয়ের পথে এগিয়ে যাওয়া যায়। বুক বাংলাতে আমরা চেষ্টা করি আপনাদের সামনে বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা সহজ ভাষায় তুলে ধরতে। ভাবুন তো, জঙ্গলে এমন একটি প্রাণী আছে যাকে কখনো শক্তিশালী মনে করা হয় না, কখনো রাজা বলা হয় না, কিন্তু তবুও তার পরিচয় হলো ধূর্ততা, বুদ্ধিমত্তা এবং প্রতিটি পরিস্থিতিতে নিজেকে বাঁচিয়ে এগিয়ে যাওয়ার ক্ষমতা। হ্যাঁ, আমি শিয়ালের কথা বলছি। এখন ভাবুন, যদি আপনিও সেই একই মানসিকতা, সেই চিন্তাভাবনা, সেই জীবনকে একটি খেলার মতো করে বাঁচার উপায় অবলম্বন করেন, তাহলে কি হবে? আপনি জয়ের পথ খুঁজে বের করবেন, এমনকি যখন দুনিয়া আপনাকে থামাতে চাইবে এবং পরিস্থিতি আপনার বিরুদ্ধে থাকবে। এই বইটি আমাদের শেখায় যে আসল শক্তি পেশির নয়, মনের। জেতার জন্য সিংহ হওয়া জরুরি নয়, শিয়াল হওয়াই যথেষ্ট। আজ আমরা এই মানসিকতার রহস্যগুলো উন্মোচন করব এবং দেখব কিভাবে আপনার ভেতরে শিয়ালকে জাগিয়ে তুলে আপনি আপনার জীবনের জঙ্গলের প্রতিটি যুদ্ধ জিততে পারেন। অধ্যায় 1, মানিয়ে নেওয়ার ক্ষমতা, দ্য পাওয়ার অফ অ্যাডাপ্টেবিলিটি। বন্ধুরা, জীবনের সবচেয়ে বড় সত্যিটা কি? সব কিছু বদলে যায়, পরিস্থিতি বদলায়, মানুষ বদলায়, সময় বদলায়, আর যদি আমরা নিজেদের না বদলাই তাহলে সময় আমাদের বদলে দেয়। এখন জঙ্গলে একটি সিংহের কথা ভাবুন, শক্তিশালী, ভয়ঙ্কর, সবার ওপর রাজত্ব করে। কিন্তু যদি একটানা কয়েক মাস বৃষ্টি হয় এবং কোনো শিকার না থাকে, তাহলে সিংহটি ক্ষুধার্ত হয়ে মারা যাবে। অন্যদিকে একটি শিয়াল আছে, ততটা শক্তিশালী নয়, ততটা ভয়ঙ্করও নয়, কিন্তু সে কি করে? সে পরিস্থিতি বোঝে, নতুন পথ খুঁজে বের করে, কখনো ফল খায়, কখনো ছোট প্রাণী ধরে, আর এভাবেই সে বেঁচে থাকে। এটাই হলো মানিয়ে নেওয়ার ক্ষমতা, যার মানে হলো প্রতিটি পরিস্থিতির সাথে নিজেকে খাপ খাইয়ে নেওয়া। জীবনে আমরা প্রায় মনে করি যে শুধু শক্তি, টাকা বা বড় নামই আমাদের সফল করবে, কিন্তু বাস্তবে দুনিয়া তাদেরকেই সালাম জানায় যারা নমনীয়, যারা পরিস্থিতি যাই হোক না কেন নিজেদের পথ নিজেরাই তৈরি করে নেয়। আপনার জীবনের দিকে একবার তাকান, কতবার আপনি একটি পরিকল্পনা করেছেন আর সময় তা ভেঙে দিয়েছে। আপনি ভেবেছিলেন সব কিছু আপনার নিয়ন্ত্রণে, কিন্তু হঠাৎ একটি পরিস্থিতি বদলে গেল আর আপনি কেঁপে উঠলেন। কিন্তু কিছু মানুষ আছে যারা না কেঁদে, না আতঙ্কিত হয়ে নতুন পথ খুঁজে বের করে। এই মানুষগুলোই এগিয়ে যায়। ভাবুন তো, জলের মতো কতটা জরুরি। যখন আপনি জলকে কোনো পাত্রে ঢালেন, তখন তা সেই পাত্রের আকার ধারণ করে। যদি আপনি জলের পথে একটি পাথর রাখেন, জল থেমে যায় না, সে নতুন পথ খুঁজে বের করে। এখন প্রশ্ন হলো, আমরা কি আমাদের জীবনে জলের মতো নমনীয়, নাকি আমরা একটি অনমনীয় পাথরের মতো ভেঙে যাওয়ার জন্য অপেক্ষা করছি? শিয়াল আমাদের শেখায় যে প্রতিটি পরিস্থিতিতে বেঁচে থাকাই আসল জয়। দুনিয়া যতই কঠিন হয়ে যাক না কেন, যদি আপনি আপনার চিন্তাভাবনা বদলানোর কৌশল জানেন, তাহলে আপনি কখনো হারবেন না। একটি ছোট্ট উদাহরণ নিন। প্রযুক্তির দুনিয়ার দিকে তাকান। নোকিয়া একসময় বিশ্বের সবচেয়ে বড় মোবাইল ব্র্যান্ড ছিল। সবাই ভাবতো নোকিয়াকে কেউ টলাতে পারবে না, কিন্তু সময় বদলে গেল, স্মার্টফোন এলো, আর নোকিয়া নিজেকে মানিয়ে নিল না। ফলস্বরূপ সেই ব্র্যান্ডটি প্রায় হারিয়েই গেছে। অন্যদিকে অ্যাপল এবং স্যামসাং এর মতো কোম্পানিগুলো প্রতিটি বদলানো ট্রেন্ডের সাথে নিজেদেরকে নতুন করে আবিষ্কার করতে থাকলো, আর আজ তারা পুরো বাজার শাসন করছে। এই একই শিক্ষা আমাদের ব্যক্তিগত জীবনেও প্রযোজ্য। যদি আমরা পরিস্থিতির সাথে বদলাতে না শিখি, তাহলে আমরা পিছিয়ে পড়ব। এবার নিজেকে একটা প্রশ্ন করুন, যখন আপনি সমস্যায় পড়েন, তখন আপনি কি করেন? আপনি কি কাঁদেন, হাল ছেড়ে দেন, নাকি আপনার মন ব্যবহার করে নতুন পথ খুঁজে বের করেন? কারণ এটাই নির্ধারণ করে যে আপনি জীবনের খেলায় শিকার হবেন নাকি শিকারী। মানিয়ে নেওয়ার মানে এই নয় যে আপনি আপনার মূল্যবোধ বদলে ফেলবেন, বরং এর মানে হলো পরিস্থিতির সাথে আপনার কৌশল বদলে ফেলা। ভেবে দেখুন, যদি একটি শিয়াল শুধু সিংহের মতো শক্তির উপর ভরসা করে বাঁচত, তাহলে সে কবেই শেষ হয়ে যেত। কিন্তু তার সবচেয়ে বড় শক্তি হলো এই যে পরিস্থিতির সাথে সে খেলা বদলে দেয়। জীবনের আসল ম্যাজিকও এখানেই লুকিয়ে আছে। যখন আপনি পরিস্থিতি বদলাতে পারবেন না, তখন নিজেকে পরিবর্তন করুন। যখন আপনার সামনে একটা দেয়াল দাঁড়ায়, তখন তা ভাঙার চেষ্টা করবেন না, তার পাশ দিয়ে যাওয়ার পথ খুঁজুন। এটাই হলো মানিয়ে নেওয়ার আসল শক্তি। অধ্যায় 2, সীমাবদ্ধতাকে বুদ্ধি দিয়ে হারানো, আউটস্মার্টিং লিমিটেশনস। বন্ধুরা, আমাদের সবার জীবনে একটি সাধারণ জিনিস আছে, সীমাবদ্ধতা। কখনো টাকার অভাব, কখনো সম্পদের অভাব, কখনো মানুষের সমর্থনের অভাব, আবার কখনো আমাদের নিজের আত্মবিশ্বাসের অভাব। আর সত্যি বলতে, জীবন সবসময় আমাদের এটাই অনুভব করায় যে তোমার কাছে এটা নেই, তাই তুমি এগোতে পারবে না। কিন্তু সত্যি কি তাই? এটাই কি সত্যি যে কেবল সেই মানুষগুলোই জেতে যাদের কাছে সবকিছু তৈরি থাকে? যদি তাই হতো, তাহলে পৃথিবীর সবচেয়ে বড় পরিবর্তনগুলো কখনোই ঘটতো না।
শিয়ালের দিকে তাকান। সে জঙ্গলের সবচেয়ে দ্রুতগামীও নয়, সবচেয়ে শক্তিশালীও নয়, তার সিংহের মতো গর্জন নেই, কিন্তু তবুও যখন সে ক্ষুধার্ত থাকে সে তার শিকার ধরে নেয়। সে কখনো সরাসরি লড়াই করে যেতে না, সে তার মন ব্যবহার করে যেতে। একেই বলে সীমাবদ্ধতাকে বুদ্ধি দিয়ে হারানো, অর্থাৎ আপনার দুর্বলতাকে শক্তিতে পরিণত করা। এবার আপনার জীবনের গল্পের কথা ভাবুন। কতবার আপনি আপনার স্বপ্ন ছেড়ে দিয়েছেন কারণ আপনার কাছে সম্পদ ছিল না? কতবার আপনি নিজেকে থামিয়ে দিয়েছেন কারণ আপনার মনে হয়েছে অন্যদের কাছে যা আছে তা আপনার কাছে নেই? কিন্তু আসল খেলাটা তো সেখানেই শুরু হয় যেখানে কোনো সম্পদ থাকে না আর মনের ব্যবহার শুরু হয়। ভেবে দেখুন, যদি একটি গরিব ছেলে বড় স্কুল বা ভালো সুবিধা ছাড়াই লাইব্রেরির পুরনো বই পড়ে আইএএস অফিসার হয়ে যায়, তাহলে কি তার সীমাবদ্ধতা ছিল না? হ্যাঁ, ছিল। কিন্তু সে তার সৃজনশীলতা দিয়ে সেই সীমাবদ্ধতাকে অতিক্রম করেছে। সীমাবদ্ধতা আমাদের থামাতে আসে না, তারা আমাদের চ্যালেঞ্জ করে। তারা দেখে আমরা কতটা চালাক, আর এই চালাকিই হলো শিয়ালের আসল শক্তি। একটি উদাহরণ নেওয়া যাক। ভাবুন, আপনাকে একটি উঁচু দেয়ালের ওপারে যেতে হবে। যদি আপনি সিংহ হতেন, আপনি সম্ভবত তা ভাঙার চেষ্টা করতেন। কিন্তু একটি শিয়াল কি করত? সে দেয়ালের চারপাশে ঘুরত, তার ছোট ফাটল খুঁজত বা এমন একটি পথ খুঁজে বের করত যা অন্যদের নজরে আসেনি। আর অবশেষে সে দেয়ালের ওপারে চলে যেত। কারণ আসল জয় শক্তি দিয়ে নয়, মন দিয়ে অর্জিত হয়। এখন প্রশ্ন হলো, আমরা কি আমাদের সীমাবদ্ধতাকে এইভাবেই দেখি, নাকি আমরা সেগুলোকে হাল ছেড়ে দেওয়ার অজুহাত বানিয়ে সহজ পথ বেছে নিই? জীবনে সব সময় কোনো না কোনো অভাব থাকবে, তা সময়ের হোক, টাকার বা সম্পর্কেরই হোক। কিন্তু যদি আমরা প্রতিটি অভাবকে অজুহাত বানাই, তাহলে আমরা কখনো এগোতে পারবো না। আমাদের শিখতে হবে কিভাবে আমাদের সীমাবদ্ধতাকে খেলার অংশ বানিয়ে সেগুলোকে হারাতে হয়। লক্ষ্য করুন, পৃথিবীর প্রত্যেক সফল ব্যক্তি সীমাবদ্ধতা নিয়েই তাদের যাত্রা শুরু করেছিলেন। কারো কাছে টাকা ছিল না, কারো কাছে যোগাযোগ ছিল না, আবার কাউকে সমাজ গ্রহণ করেনি। কিন্তু একমাত্র পার্থক্য ছিল যে তারা সেই সীমাবদ্ধতাকে অজুহাত বানায়নি, তারা সেগুলোকে একটি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিল। মনে রাখবেন, সীমাবদ্ধতা মানে শেষ নয়। সীমাবদ্ধতা শুধু জিজ্ঞাসা করে, তুমি কি বাকিদের থেকে ভিন্নভাবে চিন্তা করতে পারো? যেমন শিয়াল ভাবে, যদি জঙ্গলে বড় প্রাণীরা শিকার ধরে ফেলে তাহলে সে ছোটখাটো উচ্ছিষ্ট খেয়ে বেঁচে থাকে। যদি সিংহ দিনে ঘুরে বেড়ায় তাহলে সে রাতে বেরোয়। এটাই হলো কৌশল, এটাই হলো চালাকি। এবার আবার আপনার জীবনের দিকে তাকান। কোন জিনিসগুলো আপনাকে থামাচ্ছে? টাকা, সময়, সমর্থন, আত্মবিশ্বাস? আর ভাবুন, এই সীমাবদ্ধতাগুলো কি সত্যি আপনাকে থামানোর জন্য যথেষ্ট বড়, নাকি এগুলো শুধু আপনাকে আপনার মন ব্যবহার করে নতুন পথ খুঁজে বের করতে বাধ্য করছে? ভাবুন, যদি আপনি প্রতিটি সীমাবদ্ধতাকে একটি চ্যালেঞ্জ হিসেবে দেখতে শুরু করেন, যদি আপনি প্রতিটি অভাবকে আপনার সৃজনশীলতা দিয়ে পূরণ করতে শুরু করেন, তাহলে আপনার জীবনে কত দরজা খুলে যাবে। সর্বোপরি শিয়াল আমাদের এটাই শেখায়, যখন সম্পদ কম তখন মন বেশি ব্যবহার করো, যখন পথ বন্ধ মনে হয় তখন নতুন পথ খুঁজে বের করো, আর যখন দুনিয়া বলে তুমি পারবে না তখন শুধু চুপচাপ মুচকি হাসো আর তাদের ভুল প্রমাণ করো। কারণ সীমাবদ্ধতা শুধু একটি ভ্রম, যে একে ছাড়িয়ে যায় সেই আসল বিজয়ী হয়। অধ্যায় ৩, কৌতূহলকে অস্ত্র হিসেবে ব্যবহার করা। কিউরিয়াসিটি অ্যাজ এ ওয়েপন। বন্ধুরা, আপনারা কি খেয়াল করেছেন, শিশুরা সব কিছু নিয়ে প্রশ্ন করে। এটা কেন হয়? এটা কিভাবে কাজ করে? যদি এমন হয় তাহলে কি হবে? তাদের চোখে সব সময় একটা ঝলকানি থাকে, কারণ তাদের কৌতূহল জীবন্ত। কিন্তু আমরা যখন বড় হই, সমাজ আমাদের শেখায় বেশি প্রশ্ন করতে নেই, সবাই যা করে তাই করো, আর ধীরে ধীরে আমাদের কৌতূহল দবিয়ে দেওয়া হয়। কিন্তু সত্যিটা হলো, পৃথিবীর সবচেয়ে বড় অস্ত্র, সবচেয়ে বড় শক্তি হলো কৌতূহল। শিয়ালের গল্পের কথা ভাবুন, তার শক্তি নেই, গতিও খুব বেশি নেই, কিন্তু একটি জিনিস আছে, তার তীক্ষ্ণ কৌতূহল। যখন সে জঙ্গলে হাঁটে, তার মনোযোগ প্রতিটি শব্দ, প্রতিটি গন্ধ, প্রতিটি নড়াচড়ার দিকে যায়। সে পর্যবেক্ষণ করে, সে শেখে, আর তারপর সেই জ্ঞান সে তার বেঁচে থাকার জন্য ব্যবহার করে। অর্থাৎ কৌতূহলই তার কৌশল। জীবনও ঠিক এমনই। যদি আপনি তাই করতে থাকেন যা সবাই করছে, তাহলে আপনি সেখানেই থাকবেন যেখানে সবাই আছে। কিন্তু যদি আপনি প্রশ্ন করতে শুরু করেন, এটা কি অন্যভাবে করা যায়? কোনো লুকানো পথ আছে কি? আমি কি এটাকে ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখতে পারি? সেখানেই আসল উন্নতি শুরু হয়। কৌতূহল শুধু জ্ঞান অর্জনের একটি উপায় নয়, বরং এটি একটি অস্ত্র যা আপনাকে প্রতিটি পরিস্থিতিতে নতুন পথ দেখায়। ভাবুন তো, যদি টমাস এডিসন এই প্রশ্নটি না করতেন, অন্ধকারকে কি আলো দিয়ে প্রতিস্থাপন করা যায়, তাহলে দুনিয়া হয়তো আজও অন্ধকারে থাকত। যদি রাইট ভাইদের কৌতূহল না থাকত, মানুষ কি আকাশে উঠতে পারে? তাহলে বিমানের স্বপ্ন কখনোই সত্যি হতো না।
কৌতূহল আপনাকে সাধারণ থেকে অসাধারণে পরিণত করে। এবার আপনার জীবনের দিকে তাকান। কতবার আপনি শুধু একটি সমস্যাকে সেভাবেই মেনে নিয়েছেন যেভাবে সবাই নিয়েছে? কতবার আপনি নিজেকে জিজ্ঞেসও করেননি যে এই সমস্যার অন্য কোনো সমাধান হতে পারে কিনা? বাস্তবে আমাদের জয় এবং পরাজয়ের মধ্যে পার্থক্য নির্ধারণ করে কৌতূহল। একটি সাধারণ উদাহরণ, ভাবুন আপনি একটি ট্রাফিক জ্যামে আটকে আছেন। সবাই তাদের গাড়িতে বসে রেগে যাচ্ছে, কিন্তু একজন কৌতূহলী ব্যক্তি কি করবে? সে আশেপাশের রাস্তাগুলো দেখবে, একটি শর্টকাট খুঁজে বের করবে, অথবা এমন একটি বিকল্প খুঁজে বের করবে যা তাকে অন্যদের আগে বের করে দেবে। এখন ভাবুন, এই নীতিটি আপনার পুরো জীবনে প্রয়োগ করুন। কৌতূহল আপনাকে বিকল্প দেয়। যখন সবাই ভাবে একটি পথ আছে, তখন কৌতূহল বলে, না, আরও পথ আছে, তোমাকে শুধু সেগুলো খুঁজতে হবে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো, আমরা আমাদের কৌতূহলকে কিভাবে জীবন্ত রাখব? কারণ বেশিরভাগ মানুষই ভয়ে প্রশ্ন করা বন্ধ করে দেয়। তারা ভয় পায় যে লোকেরা তাদের নিয়ে মজা করবে বা তারা ভুল প্রমাণিত হবে। কিন্তু সত্যিটা হলো, কৌতূহল কখনোই ভুল হয় না। ভুল শুধু সেই মানসিকতা যা প্রশ্ন করতে ভয় পায়। মনে রাখবেন, কৌতূহল শুধু জ্ঞানই দেয় না, আত্মবিশ্বাসও দেয়। যখন আপনি প্রশ্ন করেন এবং উত্তর খুঁজে বের করেন, তখন আপনি এমন একটি স্বচ্ছতা পান যা অন্যদের কাছে নেই। আর সেই স্বচ্ছতাই আপনাকে প্রতিটি খেলায় এগিয়ে নিয়ে যায়। এখন ভাবুন, যদি আপনি আপনার জীবনের প্রতিটি পরিস্থিতিতে কৌতূহল ব্যবহার করতে শুরু করেন, যদি আপনি প্রতিটি সমস্যাকে নতুন দৃষ্টিকোণ থেকে দেখেন, যদি আপনি প্রতিটি সুযোগে লুকানো সম্ভাবনা খুঁজেন, তাহলে ভাবুন আপনি কত দ্রুত উন্নতি করবেন। শিয়ালের মতো আমাদেরও আমাদের কৌতূহলকে আমাদের অস্ত্র বানাতে হবে। আমাদের প্রতিটি পরিস্থিতি, প্রতিটি মুহূর্ত, প্রতিটি সুযোগকে সাবধানে পর্যবেক্ষণ করতে হবে। কারণ কখনো কখনো জয় আমাদের চোখের সামনেই লুকিয়ে থাকে, কিন্তু আমাদের কৌতূহলের তা দেখার সাহস থাকে না। তাই বন্ধুরা, আপনার কৌতূহলকে দমিয়ে রাখবেন না, একে জীবন্ত রাখুন। প্রশ্ন করুন, অনুসন্ধান করুন এবং পর্যবেক্ষণ করুন। কারণ জীবনের সবচেয়ে তীক্ষ্ণ অস্ত্র কোনো তরোয়াল নয়, বরং একটি কৌতূহলী মন। অধ্যায় 4, কৌশলগত ধৈর্য। বন্ধুরা, আপনারা কি কখনো খেয়াল করেছেন জীবনের সবচেয়ে কঠিন জিনিসটা কি? দৌড়ানো নয়, কঠোর পরিশ্রম করা নয়, লড়াই করাও নয়। সবচেয়ে কঠিন জিনিস হলো অপেক্ষা করা। কারণ অপেক্ষা করার সময় আমাদের মন অস্থির হয়ে যায়। আমাদের মনে হয় এখনই পদক্ষেপ নিতে হবে, এখনই ফল পেতে হবে, এখনই সব কিছু বদলে যাওয়া উচিত। কিন্তু আসল খেলাটা তখনই হয় যখন আমরা সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে জানি। জঙ্গলে একটি সিংহ তার শক্তি দেখিয়ে শিকার করে, কিন্তু শিয়ালের ধৈর্য আছে। সে জানে যে প্রতিটি সুযোগেই আঘাত করা উচিত নয়। কখনো কখনো শুধু পর্যবেক্ষণ করা উচিত, চুপ থাকা উচিত এবং সঠিক সময়ের জন্য অপেক্ষা করা উচিত। আর যখন সেই সময় আসে, তখন শিয়ালের আঘাত এতটাই নিখুঁত হয় যে শিকার পালাতে পারে না। এটাই হলো কৌশলগত ধৈর্য। এর মানে হলো ধৈর্য শুধু চুপচাপ বসে থাকা নয়, বরং সঠিক কৌশল নিয়ে অপেক্ষা করা। ভাবুন তো, আমাদের জীবন কতবার এমন পরিস্থিতির মধ্যে দিয়ে যায়? আমরা সবকিছু তাৎক্ষণিক চাই, দ্রুত টাকা, দ্রুত সফলতা, দ্রুত স্বীকৃতি। আমরা দৌড়াই, আমরা তাড়া করি, আমরা শর্টকাট খুঁজি। কিন্তু যারা আসল বিজয়ী হয়, তারা জানে যে প্রতিটি বীজকে গাছ হতে সময় লাগে। যদি আপনি আজ একটি বীজ রোপণ করেন, তাহলে আপনি কালই ফল পাবেন না। কিন্তু যদি আপনার ধৈর্য থাকে এবং আপনি সময় মতো তার যত্ন নেন, তাহলে আগামী বছরগুলোতে সেই একই বীজ আপনাকে ছায়া এবং ফল দুটোই দেবে। কৌশলগত ধৈর্যের মানে এই নয় যে আপনি অলস বসে থাকবেন। এর মানে হলো আপনি কাজ করবেন, আপনি শিখবেন, আপনি এগোবেন, কিন্তু ফলের জন্য তাড়াহুড়ো করবেন না। ফল তখনই আসবে যখন তার সঠিক সময় আসবে। শেয়ার বাজারের উদাহরণ নিন। যে লোকেরা আতঙ্কিত হয়ে প্রতিদিন কেনাবেচা করতে থাকে, তারা প্রায়শই লোকসানে পড়ে। অন্যদিকে যারা সঠিক সময়ের জন্য অপেক্ষা করে, তারা বড় মুনাফা অর্জন করে। কেন? কারণ ধৈর্য তাদের সেই নিখুঁত সুযোগ পর্যন্ত নিয়ে যায় যেখানে একটি চালই সবকিছু বদলে দেয়। এখন ভাবুন, যদি আপনি সব সুযোগে না ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে থাকেন, তাহলে কি আপনি দীর্ঘমেয়াদে জিততে পারবেন? না, আপনাকে তাই করতে হবে যা শিয়াল করে। পর্যবেক্ষণ করুন, সঠিক সময়ের জন্য অপেক্ষা করুন এবং তারপর আঘাত করুন। কিন্তু ধৈর্য এত কঠিন কেন?
কারণ মানুষ তাৎক্ষণিক ফল চায়। আমাদের মনে হয় যে আমাদের কঠোর পরিশ্রমের ফল এখনই প্রয়োজন, কিন্তু সত্যিটা হলো লক্ষ্য যত বড়, অপেক্ষা তত দীর্ঘ, আর সময় যত নিখুঁত, জয় তত বড়। কৌশলগত ধৈর্য আপনাকে স্বচ্ছতা দেয়। যখন আপনি তাড়াহুড়ো করেন না, তখন আপনার মন শান্ত থাকে, আর একটি শান্ত মন সব সময় সঠিক সিদ্ধান্ত নেয়। ভেবে দেখুন, যদি আপনি সব জায়গায় দৌড়াতে থাকেন, তাহলে আপনি সব জায়গায়ই হোঁচট খাবেন। কিন্তু যদি আপনি কিছুক্ষণ থামেন, দেখেন, বোঝেন এবং বিশ্লেষণ করেন, তাহলে সেই একই ধৈর্য আপনাকে শর্টকাটের চেয়ে দ্রুত আপনার গন্তব্যে পৌঁছে দেবে। শিয়াল আমাদের এটাই শেখায়। সে জানে যে প্রতিদিনই শিকারের দিন নয়। কখনো কখনো এমন একটি সুযোগে আঘাত করার চেয়ে ক্ষুধার্ত থাকাই ভালো, যেখানে জয় নিশ্চিত নয়। সে অপেক্ষা করে, আর যখন সময় সঠিক হয়, তার একটি পদক্ষেপ পুরো খেলা বদলে দেয়। এখন আপনার জীবনের দিকে তাকান। কতবার আপনি তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিয়ে আফসোস করেছেন, আর কতবার যখন আপনার ধৈর্য ছিল, তখন জিনিসগুলো নিজে থেকেই আপনার পক্ষে চলে এসেছে। এটাই হলো পার্থক্য। ধৈর্য স্থিতিকে আপনার জন্য সহজ করে দেয়। অধ্যায় 5, ব্যর্থতাকে ফাঁদে পরিণত করা। বন্ধুরা, আমি আপনাদের একটি প্রশ্ন করি। যখন আপনি হেরে যান, তখন আপনার মনে প্রথম কোন চিন্তাটি আসে? রাগ, লজ্জা, নাকি লোকেরা কি বলবে সেই ভয়? আমরা সবাই কোনো না কোনো সময় ব্যর্থতার স্বাদ পেয়েছি। পরীক্ষায় ফেল করা, চাকরিতে প্রত্যাখ্যাত হওয়া, ব্যবসায় লোকসান বা সম্পর্কে বিচ্ছেদ। আর সেই সময় মনে হয় যেন সব কিছু শেষ হয়ে গেছে। কিন্তু আপনি কখনো ভেবেছেন যে সেই পরাজয়ের পেছনেই আসল জয়ের পথ লুকিয়ে আছে? জঙ্গলে শিয়ালের দিকে পাকান। শিকারের প্রতিটি চেষ্টাই যে সফল হবে তা নয়। কখনো সে ব্যর্থ হয়, কখনো শিকার পালিয়ে যায়, আবার কখনো পরিস্থিতি তার বিরুদ্ধে থাকে। কিন্তু শিয়াল হাল ছেড়ে বসে থাকে না। সে প্রতিটি ব্যর্থতা থেকে শেখে। সে পর্যবেক্ষণ করে কোথায় ভুল ছিল, শিকার কিভাবে পালিয়ে গেল, আর পরের বার সে সেই একই ভুলকে তার ফাঁদ বানিয়ে নেয়। অর্থাৎ সে তার পরাজয়কে তার কৌশলের অংশ বানিয়ে নেয়। এখন ভাবুন, যদি আমরাও আমাদের জীবনের প্রতিটি ব্যর্থতাকে একটি ফাঁদের মতো ব্যবহার করতে শিখি, তাহলে কি আমরা কখনোই হারব? কারণ সত্যিটা হলো, ব্যর্থতা শেষ নয়। ব্যর্থতা শুধু একটি লুকানো শিক্ষা, যে বোঝে সে এগিয়ে যায়। ভেবে দেখুন, এডিসন হাজারবার বাল্ব তৈরি করতে ব্যর্থ হয়েছিলেন, কিন্তু তিনি প্রতিটি ব্যর্থতাকে একটি ফাঁদের হিসেবে ব্যবহার করেছিলেন। প্রতিবার তিনি বুঝতে পারতেন কোন পদ্ধতিটি কাজ করবে না, আর অবশেষে সেই যাত্রাই দুনিয়াকে আলো দিয়েছিল। তাই ব্যর্থতা তার শত্রু ছিল না, বরং তার সর্বশ্রেষ্ঠ শিক্ষক ছিল। আমাদের জীবনেও প্রতিটি ব্যর্থতা আমাদের কিছু না কিছু শেখায়। সমস্যা হলো, আমরা সেই শিক্ষাটা দেখতে পাই না। আমরা ব্যর্থতাকে একটি শেষ বিন্দু মনে করি, যেখানে বাস্তবে এটি জাস্ট একটি মোড়। ভাবুন, আপনি একটি পথে হাঁটছেন, আর হঠাৎ পথটি বন্ধ হয়ে গেল। এটা কি ব্যর্থতা? হ্যাঁ, হয়তো সেই পথের জন্য। কিন্তু যদি আপনি ভালোভাবে দেখেন, হয়তো তার পাশেই একটি ছোট নতুন পথ খুলে গেছে, যা আপনাকে দ্রুত আপনার গন্তব্যে পৌঁছে দেবে। এখন প্রশ্ন হলো, আপনি কি দেওয়ালের সামনে কাঁদবেন, নাকি নতুন পথ খুঁজবেন? ব্যর্থতা আমাদের থামাতে আসে না, তারা আমাদের নতুন দিশা দেখাতে আসে। ঠিক শিয়ালের মতো, যখন তার একটি পরিকল্পনা ব্যর্থ হয়, সে সেটিকে একটি ফাঁদে পরিণত করে। পরের বার শিকার ঠিক সেখানেই আটকে যায়, যেখান থেকে সে গতবার পালিয়েছিল। এটাই হলো পরাজয়কে জয় পরিণত করার শিল্প। এবার আপনার জীবনে তাকান, কোন ব্যর্থতাটি আপনাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে? পরীক্ষা, ব্যবসা, সম্পর্ক? আর এখন ভাবুন, যদি সেই ব্যর্থতা আপনাকে নতুন পথে চলতে বাধ্য না করত, তাহলে হয়তো আপনি আজ যেখানে আছেন সেখানে থাকতেন না। ব্যর্থতা আসলে লুকানো ফাঁদ। তারা আমাদের আরামের অঞ্চল থেকে বের করে নতুন কিছু করতে বাধ্য করে। যদি সেগুলো না থাকতো, আমরা হয়তো সবসময় সাধারণই থেকে যেতাম। মনে রাখবেন, ব্যর্থতা কেবল দুটি কাজ করে: হয় এটি আপনাকে ভেঙে দেয়, অথবা এটি আপনাকে আরো শক্তিশালী করে তোলে। আর এই পছন্দটি আপনার হাতে। যদি আপনি এটিকে একটি অজুহাত বানান, আপনি হেরে যাবেন। কিন্তু যদি আপনি এটিকে একটি ফাঁদ বানান, তাহলে পরের বার সেই একই ভুল আপনার সবচেয়ে বড় অস্ত্র হয়ে উঠবে। অধ্যায় 6, নীরব পর্যবেক্ষক, দ্য সাইলেন্ট অবজারভার। বন্ধুরা, আপনারা কি কখনো খেয়াল করেছেন যে এই দুনিয়ায় সবচেয়ে বেশি কথা বলা মানুষদের বোঝাপড়া প্রায়শই সবচেয়ে কম হয়? আর যে মানুষগুলো চুপ থাকে, তারা সবকিছু দেখছে, সবকিছু বুঝছে এবং ভেতরে ভেতরে তাদের পরবর্তী পদক্ষেপের জন্য প্রস্তুতি নিচ্ছে। এটাই হলো জঙ্গলের শিয়ালের সবচেয়ে বড় শক্তি। সে একজন নীরব পর্যবেক্ষক। সে কোনো শব্দ ছাড়াই হাঁটে, সে কোনো দিখাবা ছাড়াই তার চারপাশে সবকিছু পর্যবেক্ষণ করে। তার
জন্য প্রতিটি শব্দ, প্রতিটি গন্ধ, প্রতিটি নড়াচড়াই একটি সূত্র। সে সবাইকে দেখে, সবাইকে বুঝে, কিন্তু নিজেকে কখনো প্রকাশ করে না। যদি একজন মানুষ এই শিল্পটি শিখে নেয়, তাহলে জীবনের খেলা তার হবে। আমরা মানুষরা প্রায় তাড়াহুড়ো করে দুনিয়াকে আমাদের সব পরিকল্পনা, প্রতিটি স্বপ্ন এবং প্রতিটি কৌশল বলে ফেলি। আমাদের মনে হয় যে দিখাবা করলে লোকেরা আমাদের মহান মনে করবে, কিন্তু আসল শক্তি সেই ব্যক্তির কাছেই থাকে যে চুপচাপ শোনে এবং দেখে এবং তারপর সঠিক সময় তার চাল দেয়। ভাবুন তো, একটি পোকার খেলায় কে জেতে? সে নয় যে সবচেয়ে বেশি কথা বলে, বরং সে যে অন্যদের মুখ পড়তে পারে, তাদের শারীরিক ভাষা বুঝতে পারে এবং তারপর সঠিক সময় তার তাস খেলে। এটাই হলো একজন নীরব পর্যবেক্ষকের শক্তি। এবার আপনার জীবনের পরিস্থিতিগুলো মনে করুন। কতবার আপনি শুধু কথা বলে বলে একটি তর্কে হেরে গেছেন, আর কতবার আপনি চুপ থেকেছেন, অন্যকে কথা বলতে দিয়েছেন, আর শেষে তাদের নিজের কথাই তাদের বিরুদ্ধে প্রমাণ হয়ে গেছে। কারণ নীরবতা শুধু শব্দের অনুপস্থিতি নয়, নীরবতা একটি কৌশল। একজন নীরব পর্যবেক্ষক হবার মানে এই নয় যে আপনি কাপুরুষ। এর মানে হলো আপনি স্মার্ট। আপনি জানেন যে প্রতিটি খেলা কথা বলে নয়, বুঝে জেতা হয়। শুধু ভাবুন, আপনি একটি মিটিংয়ে বসে আছেন, সবাই তাদের মতামত দিচ্ছে, তর্ক করছে এবং একে অপরকে প্রভাবিত করার চেষ্টা করছে, আর আপনি চুপচাপ সবকিছু পর্যবেক্ষণ করছেন। আপনি প্রতিটি ব্যক্তির কথা, তাদের আবেগ, তাদের নিরাপত্তাহীনতা, তাদের উদ্দেশ্য বিশ্লেষণ করছেন। এখন ভাবুন, যখন আপনি কথা বলবেন, তখন আপনার কথাগুলো বাকিদের তুলনায় কতটা শক্তিশালী শোনাবে। কারণ যখন আপনি কম কথা বলেন, তখন আপনার প্রতিটি কথার মূল্য বেড়ে যায়, আর যখন আপনি বেশি পর্যবেক্ষণ করেন, তখন আপনি সেই জ্ঞান অর্জন করেন যা বাকিরা মিস করে গেছে। শিয়াল আমাদের এটাই শেখায়, নীরব থাকো কিন্তু সচেতন থাকো, কারণ সচেতনতাই সেই শক্তি যা দিয়ে আপনি লড়াই না করেই জিততে পারেন। আমাদের জীবনেও যদি আমরা কিছুক্ষণ চুপ থাকতে শিখি, অন্যদের কথা মনোযোগ দিয়ে শুনি এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করি, তাহলে আমরা প্রায়শই উত্তরগুলো নিজেরাই পেয়ে যাই। কারণ যখন আপনি কথা বলেন, তখন আপনি তাই পুনরাবৃত্তি করেন যা আপনি ইতিমধ্যেই জানেন, কিন্তু যখন আপনি শোনেন, তখন আপনি নতুন কিছু শেখেন। একজন নীরব পর্যবেক্ষক হওয়ার সবচেয়ে বড় সুবিধা হলো আপনি দুনিয়াকে একটি ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখতে পারেন। যেখানে লোকেরা শুধু উপরিভাগ দেখে, সেখানে আপনি গভীরতা দেখেন। যেখানে লোকেরা শুধু শব্দ শোনে, সেখানে আপনি আবেগ ধরেন। যেখানে লোকেরা শুধু প্রতিক্রিয়ায় বাঁচে, সেখানে আপনি প্রতিক্রিয়া তৈরি করেন। ভাবুন, যদি আপনি আপনার জীবনে প্রতিটি ক্ষেত্রে এই গুণটি ব্যবহার করতে শুরু করেন, ব্যবসা, সম্পর্ক, ক্যারিয়ার, সর্বত্র, ভাবুন আপনার কতটা স্বচ্ছতা আসবে, আর সেই স্বচ্ছতাই আপনাকে অন্যদের থেকে আলাদা করে তুলবে। উপসংহার: বন্ধুরা, এই যাত্রায় আমরা দেখলাম যে জীবন একটি জঙ্গলের মতো। এখানে শক্তিশালী এবং দ্রুতগামী অনেকেই আছে, কিন্তু আসল জয় তারই হয় যে মানিয়ে নিতে পারে, যে লিমিটেশনকে ছাড়িয়ে যায়, যে কৌতূহল দিয়ে প্রতিটি প্রশ্নের উত্তর খুঁজে বের করে, যে ধৈর্য ধরে সঠিক সময়ের জন্য অপেক্ষা করে, যে ব্যর্থতাকে ফাঁদে পরিণত করে, যে চুপচাপ পর্যবেক্ষণ করে এবং অবশেষে তার ভেতরে শিয়ালকে চিনে নেয়। দ্য ফক্স মাইন্ডসেট আমাদের শেখায় যে জীবন জেতার জন্য সিংহের মতো শক্তিশালী হওয়ার জরুরি নয়। আসল শক্তি সেই মনে আছে যা প্রতিটি পরিস্থিতিতে পথ খুঁজে বের করে, আর সেই মন আপনার ভেতরেই আছে। তাহলে বন্ধুরা, এখন প্রশ্ন হলো, আপনি কি আপনার ভেতরে সেই শিয়ালকে জাগিয়ে তুলতে প্রস্তুত? আপনি কি জীবনের এই জঙ্গলে শুধু বাঁচতে নয়, জিততে এসেছেন? যদি হ্যাঁ, তাহলে আজ থেকেই আপনার ভেতরে শিয়ালের মানসিকতা গ্রহণ করুন আর আপনার নিজের স্টোরি লিখুন। সংক্ষেপে, এই বইটি আমাদের শেখায় যে জীবনের জঙ্গলে জেতার জন্য সিংহের মতো শক্তিশালী হওয়ার প্রয়োজন নেই, বরং শিয়ালের মতো বুদ্ধিমান, ধৈর্যশীল এবং কৌশলী হওয়াই আসল শক্তি। এই ছিল দ্য ফক্স মাইন্ডসেট বইয়ের মূল শিক্ষা। আরও বইয়ের সংক্ষিপ্ত সারাংশ পেতে চোখ রাখুন বুক বাংলাতে।